আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরা ধীরে ধীরে আমাদের যে প্রি টেস্ট ফেজ টু পরীক্ষার সিলেবাস আছে, সিলেবাসের শেষ প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের আজকেও নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করার কথা আছে। আমরা বিগত দিনগুলোর ন্যায় আজকেও নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। আমি প্রত্যাশা করি তোমরা প্রত্যেকেই বাসায় বসে প্রি টেস্ট ফেজ টু পরীক্ষাকে সামনে নিয়ে তোমাদের প্রস্তুতিকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ। তো প্রথমেই তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। তোমাদের সাথে রয়েছি আমি আল আমিন স্যার, প্রভাষক, বাংলা বিভাগ, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। প্রতিদিনের ন্যায় আজকেও ধারাবাহিকভাবে আমরা যেভাবে কিছু ছবি দেখে আমাদের ভিতরে আজকে আমরা কি পড়ব সেই পড়াশোনাটাকে আমরা মনে করার চেষ্টা করতাম, সেই টপিকটাকে আমরা জানার চেষ্টা করতাম, এরকমই আজকেও আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। যেই টপিকটার আলোচনার পূর্বে, পাঠ ঘোষণার পূর্বে আমরা তোমাদের কিছু ছবি দেখাবো। প্রথমেই কিছু ছবি দেখি, চলো। কি দেখতে পাচ্ছি? একটি গাছের ডালে একটি সাদা পাখি, ধরো এটা কবুতর হোক বা অন্য যে কিছুই হোক, একটা সাদা পাখি বসে আছে, একেবারে ধপধপে সাদা। দেখো, খেয়াল করে দেখো, পুরোটাই কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাদা, শুধু চোখের কোটরের মধ্যে একটু অন্যরকম, তাই না? এখন বলো তো, চোখের কোটরের মধ্যে কেমন দেখায়, কেমন রংটা কেমন, একটু খেয়াল করি। দেখো, মাটির রঙের দিকে তাকাও তো একটু, মাটির কথাটা একটু চিন্তা করো তো। মাটির রঙের সাথে এই যে চোখের যে কোটরের রং মিলছে কিনা? মিলে যাচ্ছে। কিন্তু কি বুঝি এর থেকে? আমরা একটু বোঝার চেষ্টা করি। আরো কিছু ছবি দেখি। বন্যপ্রাণলতা, এখানে রয়েছে কাটা সুপারি, বন্যপ্রাণলতা, কাটা সুপারি। এই যে ছবিগুলো প্রদর্শন করলাম, আমি 3টা ছবি প্রদর্শন করলাম, এই ছবিগুলো থেকে আমাদের মধ্যে কোনো উদ্দীপনা তৈরি হয়েছে কিনা যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি। সত্যিকার অর্থেই যেহেতু তোমরা আগে পড়েছো, এই টপিকটা সম্পর্কে তোমাদের ধারণা আছে, এরকম একটা টপিক তোমরা পড়েছো ফার্স্ট ইয়ারেই, সেক্ষেত্রে তোমরা বলতে পারবে যে আজকে আসলে আমরা কি পড়তে যাচ্ছি। কিন্তু তোমরা যদি এটা না পড়তে, আসলে বলাটা একটু টাফ হয়ে যেত। আগে সাদা পাখি গাছের ডালে বসে আছে, চোখের মধ্যে বাংলাদেশের পৃথিবী, আমাদের যে মাটির রং, গ্রাম বাংলার যে মাটির রং, সেরকম মাটির রঙের মতো কালার দেখা যাচ্ছে। এখানে আবার বন্যপ্রাণলতা, এখানে কাটা সুপারি। আসলে পান সুপারি এটার সাথে একটা মিল আছে। সেই দিক থেকে তোমরা হয়তো যদি ফার্স্ট ইয়ারে এটা না পড়তে, তোমাদের মধ্যে উদ্দীপনা তৈরি হওয়াটা আসলে খুব টাফ ছিল। যেহেতু পড়েছো তোমরা, আমি প্রত্যাশা করবো তোমাদের মধ্যে অলরেডি একটি উদ্দীপনা তৈরি হয়ে গেছে যে আজকে আমরা কি পড়তে যাচ্ছি। আজকে আমরা পড়তে যাচ্ছি লোকান্তর কবিতা। লিখেছেন কে? আল মাহমুদ। তার মানে আমরা একটু যদি লক্ষ্য করি ফার্স্ট ইয়ারের পড়াটা, যে আমরা আল মাহমুদের লোকান্তর পড়েছিলাম, সেখানে তিনি তার কাব্য চেতনার আত্মপরিচয় দিয়েছেন। আত্মপরিচয় মানে কাব্য চেতনার পরিচয় দিয়েছেন, কাব্যবোধের পরিচয় দিয়েছেন। সেই কাব্য চেতনাকে, তার কাব্য জগৎটাকে তিনি কি করেছেন? একটি সত্যিকার পাখি রূপে কল্পনা করেছেন, যেটার জীবন আছে। এবং সেই পাখিটা দেখতে কেমন? একেবারে ধপধপে সাদা, অর্থাৎ শুভ্র। এখানে পবিত্রতা, তার যে কাব্য চেতনা, কাব্য জগৎটা রয়েছে, একটা পবিত্র জগৎ, এই জন্য তিনি শুভ্রতা এখানে নিয়ে এসছেন, সাদা নিয়ে এসছেন, সাদা পাখি। তো আমরা আজকে পড়বো লোকান্তর কবিতা। লিখেছেন আল মাহমুদ। কি পড়বো আজকে? কবি আল মাহমুদের জীবনী, লোকান্তর কবিতার মূল ভাব, অনুধাবনমূলক প্রশ্ন। কি শিখবো আমরা? কবি আল মাহমুদের জীবনী শিখতে পারবো, লোকান্তর কবিতার মূল ভাব শিখতে পারবো, এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। তো এই হচ্ছে আজকে আমাদের শিক্ষণ ফল এবং আলোচ্য বিষয়। আমরা প্রথমে আল মাহমুদ সম্পর্কে জানবো। আল মাহমুদ তোমাদের খুবই পরিচিত একজন কবি।
এবং সবচেয়ে বেশি পরিচিত এই জন্য, সেটা বলবো একটু পরেই, কেন পরিচিত তোমাদের, পরিচিত হওয়ার কথা। খেয়াল করো, তার জন্ম 1936 খ্রিস্টাব্দে, মৃত্যু 2019 খ্রিস্টাব্দে। তার জন্ম হয়েছে 1936, মৃত্যু 2019। মীর আব্দুস শুকুর আল মাহমুদ, এটা কি? আসলে আল মাহমুদের মূল নাম বা পুরো নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। মীর আব্দুস শুকুর আল মাহমুদ, এটাকে অবশ্যই মনে রাখতে হবে, মীর আব্দুস শুকুর আল মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে, এই যে কেন পরিচিত মনে হবে, কোথায় জন্মগ্রহণ করেন? তোমাদেরই নিজ জেলায় ব্রাহ্মণবাড়িয়ার মোরাইলে। আশা করি এবার বুঝতে পেরেছো যে কেন আমি বলেছি যে ইনি আমাদের সুপরিচিত বা চিনবে খুব ভালোভাবেই। পেশায় কবি ছিলেন কি একজন সাংবাদিক। আরো কিছু তথ্য আমরা জানবো। তার সম্পাদিত পত্রিকার নাম দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী। এগুলো আমরা মনে রাখবো, জ্ঞানে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী। খুবই দুঃখিত, এখানে বানানটা একটু মিস্টেক হয়ে গেছে। সোনালী কাবিন কাব্যের রচয়িতা। সোনালী কাবিন হচ্ছে তার বিখ্যাত একটি কাব্য, সেই কাব্যের রচয়িতা হচ্ছেন আল মাহমুদ। শিশুতোষ কাব্যগ্রন্থের নাম পাখির কাছে ফুলের কাছে। এটা হচ্ছে শিশুতোষ কাব্যগ্রন্থ, পাখির কাছে ফুলের কাছে। ডাহুকি উপন্যাসের রচয়িতা, এবং তার আরেকটি উপন্যাস হচ্ছে ডাহুকি। তার বিখ্যাত ছোট গল্পের বই পানকৌড়ির রক্ত, এটা আমরা মনে রাখবো। কবি আল মাহমুদের বিখ্যাত ছোট গল্পের বইয়ের নাম কি? পানকৌড়ির রক্ত, মনে রাখবো। এই হচ্ছে মোটামুটি কবি এবং কবিদের সম্পর্কে আলোচনা, মানে কবি পরিচিতি সম্পর্কে আলোচনা। এবারে উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? লোকান্তর কাব্যটি, কবিতাটি, লোকান্তর কবিতাটি লোকান্তর নামক কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। আমরা মনে রাখবো, লোকান্তর কবিতাটি লোকান্তর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা আমরা অবশ্যই মনে রাখবো, কারণ এখান থেকেই কিন্তু জ্ঞান আসার সম্ভাবনা রয়েছে। মূল ভাব আমরা যদি এখানকার ভাষায় না পড়ে আমরা যদি আমাদের ভাষায় পড়ি, যে কবি কি করেছেন, কবিতার কাব্য জগতের পরিচয় দিয়েছেন, কাব্য চেতনার পরিচয় দিয়েছেন। দেখো, আমাদের ভিতরে আমরা অনেক কিছু চিন্তা করি। যেমন আমি যদি চিন্তা করি, আমি অ্যাজ এ টিচার, আমি একজন শিক্ষক হিসাবে আমার আলাদা একটা জগৎ আছে। সেই জগৎটার মধ্যে আমি লালন করি কি, যে আমি কিভাবে ছাত্রদেরকে মানুষ হিসাবে গড়ে তুলব। যখন আমি ছাত্রছাত্রীদের সামনে আসি, তখন গুরুজনদের মতো আমি তাদেরকে শাসন করি। এই যে বিভিন্ন বিষয়, অর্থাৎ শিক্ষক হিসাবে যে বিষয়গুলো আমার সাথে সংশ্লিষ্ট, সেই বিষয়গুলো কিন্তু আমার ভিতরে আলাদা একটা জগৎ হিসাবে কাজ করে। তুমি ছাত্র হিসাবে তোমার আলাদা একটা জগৎ আছে। তুমি কিভাবে পড়াশোনা করবে, কখন পড়বে, কখন ঘুম থেকে, নানান বিষয় তোমার সাথে জড়িত আছে। তেমনি কবি হিসাবেও কবির আলাদা একটা জগৎ আছে, কাব্য জগৎ আছে। সেই কাব্য জগতে একচ্ছত্র সম্রাট হচ্ছেন ওই কবি। তো কবি সেখানে সেই কাব্য জগতের পরিচয় দিচ্ছেন। যেহেতু মূলত কাব্য জগৎ বা কবি জগৎ বা শিল্পী জগৎ বা চেতনার যে জগৎটা থাকে মানুষের মধ্যে, বোধগত জগৎ, চেতনার জগৎ, সেই চেতনার জগৎটা থাকে হচ্ছে পুত পবিত্র। এই জন্য কবি কি করেছেন, তিনি তার সেই চেতনার জগৎকে, তিনি তার সেই কাব্যের জগৎকে, সাহিত্যের সেই জগৎকে, যেটা তার ভিতরে তিনি লালন করছেন, সেটাকে তিনি কি করছেন, একটি সাদা সত্যিকার পাখির সাথে তুলনা করেছেন। সত্যিকার মানে হচ্ছে জীবন্ত পাখির সাথে তুলনা করেছেন। এবং যেহেতু কবি ছিলেন নিসর্গ প্রেমিক, অর্থাৎ প্রকৃতি প্রেমিক, তার কবিতার মধ্যে, তার কাব্য জগতের মধ্যে বারবার ঘুরে ফিরে আসতো প্রকৃতি ভাবনা। তিনি প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করতেন, সেই উপাদান দিয়ে তিনি শব্দ সৌধ দিয়ে গড়ে তুলতেন তার কাব্য জগৎ। এই জন্য তিনি কি করেছেন, সেই সত্যিকার পাখিকে কোথায় স্থাপন করেছেন? প্রকৃতির মধ্যে চন্দনের ডালে তিনি স্থাপন করেছেন। এবং চন্দন গাছের যে সুগন্ধ, সেই সুগন্ধর পরাগে মাখামাখি, অর্থাৎ এই যে দেখো সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে থাকে সেই পাখির ঠোঁট, তার চোখের কোটরে কিসের রং? কাটা সুপারির রং। এই যে কাটা সুপারির রং, চন্দনের মাখামাখি হয়ে থাকা, এগুলো প্রত্যেকটাই কি প্রকৃতির পরিচয় দিচ্ছে, প্রকৃতির সৌন্দর্যের পরিচয় দিচ্ছেন। এবং কাটা সুপারির রং মানে হচ্ছে গ্রাম বাংলার চিরায়ত সৌন্দর্য, মাটির রং, সোদা মাটির গন্ধ, এটাই তিনি বলেছেন। বন্য পানলতার সাথে সেই পাখি, সেই চেতনার জগৎ তার দুলতে থাকে, পানলতার বাতাসের হাওয়ায় দোলে দোলে।
ওকে, এরপরে তিনি দেখিয়েছেন এই কবিতার মধ্যে ছোট্ট একটা কবিতা, তিনি এরপরে বলেছেন কি যে যখনই তিনি কি করেন, প্রকৃতি কি করে, প্রকৃতির তন্ত্রে মন্ত্রে যখন কি করে, যখন প্রকৃতি বিচিত্র রূপে সজ্জিত হয় তখন তিনি কি করতে পারেন না, সেখানে আর তাকাতে পারেন না। তার ভিতরে সৃষ্টির আনন্দে সৃষ্টির ভাবনা উদ্ধৃত হয়ে ওঠে। তার ভিতরে কি করে, সৃষ্টির ভাবনা উদ্ধৃত হয়ে ওঠে। তিনি কি করেন, সৃষ্টির জন্য ব্যাকুল হয়ে যান। যখনই কবির মধ্যে এই কোনো কিছু সৃষ্টি করা, অর্থাৎ সাপোজ ধরো কবিতা লিখবেন, তিনি কবিতা লেখার পূর্বে তার ভিতরে তো একটা ভাব তৈরি হয়। ভাব তৈরি না হলে তো কবিতা লেখা যাবে না। তো কবিতা যখন তিনি লিখবেন তখন তার ভিতরে যে ভাবটা তৈরি হয়, এই ভাবটাই তখন তার কাছে বড় হয়ে দেখা দেয়, অন্য কিছু না। এই ভাবটাই তার কাছে বড় হয়ে দেখা দেয়, অর্থাৎ এই ভাবকেই তিনি তখন প্রাধান্য দেন। যখন কবিতার কাব্য জগৎটাকে, অর্থাৎ তার ভিতরে যে ভাবটা জন্ম হয়েছে সেটার দিকেই যখন একমাত্র মনোনিবেশ করেন, তখন এই যে তার আলাদা একটা জগৎ আছে, সাংসারিক জগৎ, সংসারের জগৎ, এর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এর সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে কবি হয়তো মনে মনে কি হন, ব্যথিত হন। কবি মনে মনে ব্যথিত হলেও তিনি আবার একদিক থেকে আনন্দিতও হন। কিসের আনন্দ? কবি সৃষ্টির আনন্দ। দেখো, আমরা যখন সহজে একটা উদাহরণ যদি এরকম দেই, আমরা অনেকে বিদেশে যাই, বিদেশে যাওয়ার সময় কি করে, দেখো বিদায় যখন দেয় তখন কিন্তু কান্নাকাটি করে। আবার এই কান্নার ভিতরেই কিন্তু কি থাকে, এই বিচ্ছিন্নতার ভিতরেই কি থাকে, একটা ভালো লাগা থাকে। কারণ সে বিদেশে যাবে, অনেক টাকা ইনকাম করবে, হ্যাঁ, আমাদের সমস্যা দূর হয়ে যাবে। ঠিক তেমনিভাবেই কবি যখন সৃষ্টির চেতনা তার ভিতরে তৈরি হয়, সৃষ্টির বোধ তৈরি হয়, তখন জগৎ সংসার তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আহত হন, কিন্তু আহত হলেও কি করেন, সৃষ্টির আনন্দে আবার উদ্বেলিত হন। এই হচ্ছে এই কবিতার মূলভাব। এটা একটা কঠিন কবিতা, তোমরা অনেকেই হয়তো বুঝতে পারো না। খেয়াল করো, আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো এবার বোঝার চেষ্টা করব। কবির চেতনার মণি উজ্জ্বল হয়ে ওঠে কেন? কবির চেতনার মণি উজ্জ্বল হয়ে ওঠে কেন? সৃষ্টির আনন্দে বা সৃষ্টির অনুপ্রেরণায়। সৃষ্টির আনন্দে অথবা সৃষ্টির অনুপ্রেরণায় কবির ভিতরে যখন কোনো কিছু সৃষ্টি করার বোধ তৈরি হয়, তখন তার চেতনার মণি কাব্য জগৎটা কি হয়, উজ্জ্বল হয়ে ওঠে, অর্থাৎ ওই জগৎটাই আলাদাভাবে তার কাছে ধরা দেয়। এরপরে রয়েছে কবিতার আসন্ন বিজয় বলতে কি, কবি কি বুঝিয়েছেন? কবিতার আসন্ন বিজয় বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো, আমি একটু আগেও বলেছি, কবির ভিতরে যখন কোনো কিছু সৃষ্টি করার বোধ তৈরি হয়, কবির ভিতরে যখন কোনো কিছু সৃষ্টি করার আকাঙ্ক্ষা তৈরি হয়, আকাঙ্ক্ষা তৈরি হওয়ার সাথে সাথে তিনি তার ভিতরে যে জিনিসটা তৈরি হয়, যে জিনিসটা নিয়ে তিনি চিন্তা ভাবনা করেন যে তিনি এখন কবিতা লিখবেন, এই জিনিসটাই তার ভিতরে বড় হয়ে দেখা দেয়। যখন এইটাই একমাত্র তার কাছে বড় হয়ে দেখা দেয়, চেতনার জগৎটা, কাব্য জগৎটা, তখন সে অন্য কোনো কিছু চিন্তা করতে পারে না। তার জগৎ, সংসার, ধর্ম, স্ত্রী, সন্তান সব কিছু তার অন্তর থেকে, তার কি এই চেতনা থেকে কি হয়ে যায়, বেরিয়ে যায়। এই যখন তার ভিতর থেকে সব কিছু জগৎ সংসার বেরিয়ে যায়, থাকে শুধু কাব্য চেতনা, তখন তিনি কি হন, আহত হন, কিছুটা মর্মাহত হন, ব্যথিত হন, কষ্ট পান। কষ্ট পেলেও তিনি এই ভেবে আনন্দিত হন, কারণ তিনি একটা কিছু সৃষ্টি করতে যাচ্ছেন। অর্থাৎ শেষে কি হয়, তিনি যে কবিতা সৃষ্টি করতে যাচ্ছেন, শেষে সেই কবিতারই কি হয়, বিজয় হয়। অর্থাৎ জগৎ সংসারের মায়া ত্যাগ করে চেতনার জগৎকে যখন তিনি প্রাধান্য দেন, তখন কি ওই কবিতারই বিজয় হয়। এই জন্য কবি বলেছেন যে কবিতার আসন্ন বিজয়। তন্ত্রে তন্ত্রে ভরে আছে চন্দনের ডাল বলতে কি বোঝানো হয়েছে? তন্ত্রে তন্ত্রে ভরে আছে অর্থাৎ কবির যে চেতনার জগৎ, কবির যে কাব্য জগৎ, সেই কাব্য জগতের সৌন্দর্য এখানে বোঝানো হয়েছে। চন্দনের ডাল মানে আমরা জানি সুগন্ধিযুক্ত একটি গাছ। তো তন্ত্রে তন্ত্রে মানে শিরায় উপশিরায় কি হয়ে আছে, কবির ভিতরে নিসর্গ চেতনা, প্রকৃতি চেতনা, প্রকৃতি প্রেম, প্রকৃতির সৌন্দর্য, এগুলো ভরে আছে। কবি এটাই বলেছেন যে তন্ত্রে তন্ত্রে, অর্থাৎ তার যে চেতনার যে পাখি, যে সত্যিকার পাখি, অর্থাৎ তার যে কাব্য জগৎকে তিনি যে পাখির সাথে তুলনা করেছেন, সেই পাখির তন্ত্রে তন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। আমরা জানি চন্দন গাছেই কি করেছে পাখি বোধে। কবি কোন বোধে নিজেকে আহত ভেবেছেন? কোন বোধে আহত ভেবেছেন? বিচ্ছিন্নতা বোধে। বিচ্ছিন্নতা বোধটা কি, যে একটু আগে বলেছি, কবির ভিতরে যখন কোনো কিছু সৃষ্টির অনুপ্রেরণা তৈরি হয়, কোনো কিছু সৃষ্টি করার ভাবনা তার ভিতরে যখন তৈরি হয়, তখন অন্য সকল কিছুর সাথে তার কি হয়ে যায়, বিচ্ছেদ ঘটে যায়। তিনি বিচ্ছিন্ন হয়ে যান অন্য সকল জগৎ সংসার থেকে। তার ভিতরে একমাত্র যে জিনিসটা বড় হয়ে দেখা দেয়, সেটা হচ্ছে কবি জগৎ বা কাব্য চেতনার জগৎ।
যখন কাব্য চেতনার জগৎ তার ভিতরে বড় হয়ে দেখা দেয়, এইটা নিয়েই যখন তিনি চিন্তা করেন, তখন তিনি সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এই বিচ্ছিন্নতা বোধেই কবি নিজেকে কি বলেছেন? নিজেকে আহত ভেবেছেন। চোখ যে রাখতে নারী এত বর্ণ ঝোপের উপরে, কি ব্যাখ্যা করো? চোখ যে রাখতে নারী এত বর্ণ ঝোপের উপরে, মূলত এখানে প্রকৃতির সৌন্দর্যকে বোঝানো হয়েছে। অর্থাৎ কবির ভিতরে যখন কাব্য চেতনার বোধ তৈরি হয়, কাব্য লেখার বা কবিতা লেখার বোধ জাগ্রত হয়, যখন তিনি কি করেন বর্ণ ঝোপের দিকে যখন তাকান, তখন সেখানে শুধু তিনি কি করেন? নৈসর্গিক সৌন্দর্য, কি করেন? স্বর্গীয় সৌন্দর্য তিনি দেখতে পান। এত সৌন্দর্য সেখানে তৈরি হয়, তার কাব্য জগতের মধ্যে, প্রকৃতি জগতের মধ্যে এত সৌন্দর্য সেখানে তৈরি হয়, তিনি যেন কি করতে পারেন না, সেখানে আর চোখ রাখতে পারছেন না। তার চোখ যেন ঠিকরে পড়ছে, অর্থাৎ তার কবি চেতনা যেন সৌন্দর্যে ভরে আছে, এটাই তিনি এখানে বুঝিয়েছেন। এরপরে কবি কেন আহত কবির গান শোনেন? কবি কেন, একই কথা, কবি আহত কবির গান কেন শোনেন? কারণ হচ্ছে, দেখো একটু আগেও বলেছি, কবি যখন কবিতা লিখবেন, কবির ভিতরে যখন কবিতা লেখার ভাব তৈরি হয়, কবির ভিতরে যখন কবিতা লেখার উদ্দীপনা তৈরি হয়, তখন তিনি কি করেন? তিনি জগৎ সংসার থেকে আলাদা হয়ে যান। জগৎ সংসার থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে কি হয়? তার ভিতরটা, তার অন্তরটা কি হয়? আহত হয়। কারণ তিনি কি করছেন? সৃষ্টির প্রেরণায় সব কিছুকে দূরে ঠেলে দিয়েছেন, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়েছেন। এখন স্বাভাবিকভাবেই তিনি কি করবেন? আহত হবেন। তার ভিতরে স্বাভাবিকভাবেই সেই আহত ভাবটা আসবে। তো স্বাভাবিকভাবেই যেহেতু সব কিছু থেকে তিনি আলাদা হয়ে গেছেন, তো স্বাভাবিকভাবেই তার ভিতরে সে কি করবে? আলাদা হয়ে যাওয়ার কারণে তার ভিতরে একটা কষ্ট কাজ করবে। এই কষ্টটা কাজ করার কারণেই কবি কি করেছেন? কবি বলছেন যে তিনি আহত কবির গান শুনতে পান, অর্থাৎ তিনি যে বিচ্ছিন্ন হয়ে গেছেন জগৎ সংসার থেকে, এই জন্য তিনি আহত হয়েছেন। এই আহত কবির গানে তিনি শুনতে পান। সাদা সত্যিকার পাখি কি? সাদা সত্যিকার পাখি হচ্ছে কবির চেতনার জগৎ, কবির আত্মপরিচয়ের জগৎ, কাব্যবোধের জগৎ। কবিতার কাব্যবোধকে, কবিতার চেতনার জগৎকে সাদা সত্যিকার পাখির সাথে তুলনা করেছেন। সাদা কেন বললেন? জীবন্ত কেন বললেন? কারণ তার কাব্য জগৎটা জীবন্তই। তার সাদা কেন বললেন? সাদা হচ্ছে শুভ্র নৈসর্গিকতার প্রতীক, এবং এখানে তার চেতনার জগৎটা হচ্ছে পুত পবিত্র। লোক থেকে লোকান্তরে কবি কি শোনার কথা বলেছেন? লোক থেকে লোকান্তরে মানে কি? স্বর্গ থেকে মর্তে, অর্থাৎ ইহলোক থেকে পরলোকে, সব জায়গায়, ইহজগৎ থেকে পরজগতে সব জায়গায় তিনি কি করেছেন? কি শোনার কথা বলেছেন? তিনি কবি চেতনার যে আহত কবির গান, সেই গান শোনার কথা বলেছেন। অর্থাৎ যখন তিনি কাব্য চেতনার জগতে কোনো কিছু সৃষ্টির অনুপ্রেরণা তৈরি হয়, সে অনুপ্রেরণা তৈরি হওয়ার সাথে সাথে তার ভিতরে কি হয়? সমস্ত কিছু থেকে তিনি নিজেকে বিচ্ছিন্ন করে দেন, আলাদা করে দেন। তিনি অন্য কোনো কিছু আর চিন্তাই করতে পারেন না। তার ভিতরে বড় হয়ে দেখা দেয় শুধু কবিতা, কাব্য জগৎ। তখন তিনি কি করতে পান? তিনি যেন অনুভূতির কান দিয়ে লোক থেকে, অর্থাৎ ইহজগৎ থেকে পরজগতে সব জায়গায় যেন তিনি কি শুনতে পান? আহত কবির গান শুনতে পান। এরপরে কি আছে দেখো, চোখ যে এই কোশ্চেনটি আমরা পড়িয়েছি একটু আগে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের মূল আলোচ্য বিষয়। অর্থাৎ আমরা যে কবিতাটা যেহেতু খুব ছোট, ক্লাসটা একটু ছোট হবে, তাই স্বাভাবিক। এই ছিল আজকের অনুধাবনমূলক প্রশ্নগুলো এবং কবি পরিচয়, এটা আমরা জেনেছি। তো আমাদের যে আলোচ্য বিষয় ছিল কবি পরিচয়, মূল ভাব এবং অনুধাবনমূলক প্রশ্ন। আমি আশা করব এরপর তোমরা ব্যাখ্যা করতে পারবে। মূল কথাটা আমি আরও একবার বলে দিচ্ছি। এই কবিতাটা হচ্ছে কবির কাব্য চেতনা, অর্থাৎ কাব্য যে জগৎ আছে তার ভিতরে তিনি মানুষ, তার ভিতরে সংসার আছে, সমাজ আছে, ধর্ম আছে, সংস্কৃতি আছে, সব কিছু আছে। এবং তিনি যেহেতু কবি হিসাবেও তার ভিতরে কিন্তু আলাদা একটা জগৎ আছে, তাই না? সেই আলাদা জগৎ, সেই যে জগৎটা, সেই জগৎটার পরিচয় তিনি এখানে দিয়েছেন। তিনি সেই জগৎটাকে একটা পাখির সাথে তুলনা করেছেন, যেটা দেখতে সাদা, যেটা চোখের কোটরের রং হচ্ছে কাটা সুপারির মতো, বন্য পানলতার সাথে সে দোল খায়, চন্দনের ডালে সে বসে আছে, চন্দনের সুগন্ধের পরাগে তার ঠোঁট মাখামাখি হয়ে আছে। অর্থাৎ এই পরিচয়গুলো দ্বারা মূলত তিনি কি করেছেন? তার কাব্য জগৎটার যে সৌন্দর্য, প্রকৃতির সাথে যে তার সৌন্দর্যের যে একটা সম্পর্ক, এটার বর্ণনা তিনি দিয়েছেন। এবং তিনি দেখিয়েছেন যখন তার ভিতরে সৃষ্টির অনুপ্রেরণা তৈরি হয়, কোনো কিছু কবিতা লেখার কথা যখন তিনি চিন্তা করেন, তখন বহির্বিশ্বের সাথে যেন তার কোনো সম্পর্ক থাকে না, তিনি যেন আলাদা হয়ে যান। এই জন্য তিনি আহত হন এবং সেই আহত কবির গান তিনি শুনতে পান। এবং তিনি বলেছেন তারপরেও তিনি আবার সৃষ্টির আনন্দে উদ্ধৃত হন। কেন? কারণ তিনি কোনো কিছু সৃষ্টি করতে যাচ্ছেন,
তো আমরা এতক্ষণ যে করলাম, আমরা একটু মূল্যায়ন করার চেষ্টা করি। খেয়াল করো, কবি আল মাহমুদ কোন পেশায় যুক্ত ছিলেন? তো 5 সেকেন্ড টাইম। কোন পেশায় যুক্ত ছিলেন? আমরা একটু পড়েছি, একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। কবি আল মাহমুদ কোন পেশায় যুক্ত ছিলেন? সাংবাদিকতায়, ঠিক ধরেছ। এরপরে হচ্ছে সোনালী কাবিল। সোনালী কাবিল কোন ধরনের রচনা? একটু আগে শিখিয়েছি তোমাদেরকে। 10 সেকেন্ড টাইম। ফার্স্ট ইয়ারে যেহেতু পড়েছো, পারার কথা তোমাদের 10 সেকেন্ড দিলাম। তারপর আমি, সোনালী কাবিল কোন ধরনের রচনা? ঠিক ধরেছো, কেউ কেউ ধরেছো, কেউ হয়তো ধরতে পারেনি। যাই হোক, সামনে সামনে আমি বলে দিচ্ছি, সোনালী কাবিল হচ্ছে কবি আল মাহমুদের একটি বিখ্যাত কাব্য। কবি আল মাহমুদের একটি বিখ্যাত কাব্য, মনে রাখতে হবে। তো বাড়ির কাজ আমরা কি করব? কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব এবং অনুধাবনমূলক প্রশ্ন বোঝার চেষ্টা করব। বরাবরের মতোই কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব এবং অনুধাবনমূলক প্রশ্ন বোঝার চেষ্টা করব। এবং কবিতাটি সম্পর্কে 10টি তথ্য খাতায় লিখে আমরা কি করব, মেসেঞ্জারে তোমরা আমাকে পাঠাবে এবং 10টি তথ্য অবশ্যই পাঠাতে হবে। বরাবরের মতোই, অনেকে পাঠাচ্ছ না, তা পাঠাতে হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, প্রত্যেকে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।